সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের অতিথি আজ আবার এস কামাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের একজন। কামাল ভাই, আপনাকে শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। কামাল ভাই, গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ঘোষণা, আহ্বান খুবই আলোচিত একটা বিষয়। মানে এইখানে কিন্তু প্রথমবারের মতো শেখ হাসিনা প্রত্যাগ করেছেন কিনা এটি নিয়ে অনেক বিতর্ক, অনেক কিছু আছে অনলাইনে, অফলাইনে। এই প্রথম তিনি নিজের মুখে বলেছেন হর্সেস মাউথ যে আমি পদত্যাগ করি নাই, কিন্তু জনগণের প্রতি আমার আস্থা আছে। একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হোক, জনগণ ঠিক করবে বাংলাদেশের শাসন ক্ষমতায় কে আসবে। পাশাপাশি ইউনুসকে জঙ্গি উল্লেখ করে উনি বলেছেন জঙ্গি ইউনুসকে চলে যেতে হবে সবার আগে। আপনি এই আহ্বানটাকে কিভাবে দেখেন? আমি মনে করি গণতন্ত্রের মানুষ কন্যা, যিনি বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, যিনি জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল 18 জন সদস্যকে হত্যা করার মধ্যে দিয়ে যে গণতন্ত্র হয়েছিল, হত্যা হয়েছিল, সেই অন্ধকার যুগে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুরু করেছিলেন, আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছিলেন। এবং বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন জনগণই হচ্ছে ক্ষমতার উৎস, এবং জনগণের প্রতি ওনার আস্থা আছে। কারণ একটানা 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর তনয় মানুষের জন্য, বাংলাদেশের জন্য যা করেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর 28 বছর যারা ক্ষমতায় ছিল সেই তুলনায় তারা কিছু করতে পারেন নাই। বঙ্গবন্ধুর তনয় বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। জনগণের জন্য তিনি পদ্মা সেতু করেছেন, জনগণের জন্য তিনি মেট্রো রেল করেছেন, জনগণের জন্য তিনি কর্ণফুলী টানেল করেছেন। বিদ্যুতের অভাবে মানুষ, আপনারা জানেন বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন বিদ্যুৎ দিতে পারেন, এই বিদ্যুৎ চাইতে গেলে কৃষককে গুলি করে হত্যা করেছিল, 21 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর তনয় সেই জনগণকে বিদ্যুৎ দিয়েছেন, জনগণ নিরাপদে ছিল। প্রায় 8 লক্ষ যাদের ঘর নাই তাদের ঘর জমি দিয়েছিল। বছরের শুরুতে গরিব মানুষের সন্তান শুধু নয়, সাধারণ মানুষের সন্তানদের এক সেট নতুন বই দিয়েছিলেন। অর্থাৎ বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। বাংলাদেশের জনগণ মনে করে তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, এবং বঙ্গবন্ধু তারা বিশ্বাস করেন যে বাংলাদেশের মানুষ তার প্রতি আস্থা আছে। এই কারণে উনি জনগণের প্রতি নির্ভরশীল, জনগণকেই বিশ্বাস করে। এই কারণে উনি মনে করেন নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে রায় দেবে সেটাই মেনে নেবে। এবং আমি পদত্যাগ করি নাই, আমি পদত্যাগ করি নাই। আসলে আসলে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেন। সরকার কোথাও থেকে পদত্যাগ পত্র কিন্তু দেখাতে পারে। এই সরকার অবৈধভাবে, অসাংবিধানিকভাবে পুলিশ, ছাত্র জনতাকে হত্যা করে, জঙ্গিদের সহযোগিতায়, সাম্প্রদায়িক গোষ্ঠীর সহযোগিতায়, জামাত শিবিরের সহযোগিতায়, পাকিস্তানিদের সহযোগিতায়, বিশ্ব সাম্রাজ্যবাদী অপশক্তির সহযোগিতায় তিনি অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে, সংবিধানকে পায়ের তলার পিষ্ট করে। সত্যিই তিনি জঙ্গিদের সরকার, সত্যিই তিনি মব সন্ত্রাসের সরকার, সত্যিই তিনি ধর্ষকদের সন্ত্রাস। এবং আজকে তিনি যে কথা বলেছেন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আজকে তিনি কিন্তু এখনো বৈধ প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী। তারপরও তিনি মনে করেন এই দাবি নিয়ে গেলে দেশে রক্তপাত হতে পারে। এই কারণে তিনি মনে করেন যে হ্যাঁ, একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে রায় দেবে, একটি এক্সক্লুসিভ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে, আওয়ামী লীগ সেটা মেনে নেবে। এই কারণে
বঙ্গবন্ধু তারা এই কথা বলেছেন। মানে ইউনুসকে আগে যেতে হবে। ইউনুস তো মানে একজন প্রতিহিংসা করছেন। ইউনুস জঙ্গিদের কথা মতো, ইউনুস জামাত শিবিরের কথা মতো, ইউনুস বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা, সাম্রাজ্যবাদী অপশক্তির এজেন্ডা, দেশ বিক্রির ষড়যন্ত্র করছে, ৭১কে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। এবং ইউনুস তো কোনো নির্দলীয় ব্যক্তি না। ইউনুস, আপনি লন্ডনে, আজকে আমার কথা না, আজকে যে ইউনুস যাদের উপর ভর করে অবৈধভাবে সরকার প্রধান হয়েছেন, অসাংবিধানিকভাবে সরকার প্রধান হয়েছেন, সেই তারাই তো বলছেন মানে যে নিয়োগকর্তারা বলছে উনি লন্ডনে গিয়ে তারা বলছেন যে চেষ্টা করেছেন। লন্ডনে গিয়ে সিজদা করে ইউনুস আপোস করে এসেছেন। তা আমি মনে করি ইউনুস তো একটি বিএনপি জামাত এবং জঙ্গিদের প্রতিনিধিত্ব করে। এখানে তত্ত্বাবধায়ক সরকারের যেটি হাইকোর্ট, যেটা ধরেন হাইকোর্টের রায়ের ভিত্তিতেই তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। আবার সেই হাইকোর্ট রায় দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করেছেন। তাহলে হাইকোর্ট রায় দেওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে সেই তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তিতেই সংবিধানে সেটা উল্লেখ আছে তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবার আপনারা ফিরত গেলেন বা ফিরে যেতে চাচ্ছেন, যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশে এত সব ঘটনা ঘটলো। আপনারাও তো হাইকোর্টের মাধ্যমে এটা বাতিলের উদ্যোগ নিতে পারতেন। না। আমি আপনার বলি, দেখেন ওই সময়ের পার্লামেন্টে আপনার সুরেনজিৎ সেনগুপ্ত উনি সুস্পষ্টভাবে বলেছিলেন, আপনার মনে আছে কিনা, যে আমরা এই বিল নিয়ে সকল দলের সাথে আমরা আলোচনা করতে চাই, কিন্তু সেদিনকে বিএনপি আসেননি। যার ফলে আমরা সরাসরি ৭২-এর সংবিধানে চলে গিয়েছিলাম। ৭২-এর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, এখানে চলে গিয়েছিল তত্ত্বাবধায়ক আপনারা সরকার। কি ৭২ সংবিধানে যান নাই কেমন ভাই? ৭২ সংবিধানে আপনি যান নাই? ৭২ সংবিধানে বিসমিল্লাহ ছিল না? ৭২ সংবিধানে ইসলাম রাষ্ট্রধর্ম ছিল না? না, আমি আপনার বলি, সেইটা হয়তো কৌশলগত কারণে সেইটাকে বাদ দেওয়া হয়নি, কিন্তু চিন্তা চেতনায় সংবিধানের যে মূল লক্ষ্য অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটি কিন্তু ছিল মূল যে লক্ষ্য, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চিত, এটা কিন্তু সংবিধানে সুস্পষ্ট। অসাম্প্রদায়িক বাংলাদেশ করার জন্য আপনারা ৩৬০টা মসজিদ বানিয়েছেন। না, এখানে ৩০০ মসজিদ, আমি আপনার ৩৬০টা ৩৬০টা মন্দির বা পেগোডা তো বানান নাই। না না, মসজিদও বানিয়েছেন, মন্দিরও বানিয়েছেন, প্যাগোডাও বানিয়েছেন। শোনেন, মসজিদ হয়তো একটি বিদেশি সংস্থা মধ্যপ্রাচ্য থেকে সাহায্য এসে সেই টাকা দিতে বানিয়েছেন, ঠিক আছে না, আমি আপনার এটা করছি না। এখানে সরকার মসজিদও বানিয়েছেন, মন্দিরও বানিয়েছেন, একটি অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা সরকার এগিয়ে নিয়েছেন। আমি ধরেন আপনি মানে যুক্তি দিয়ে এটা আমাদের ভুল ধরতে পারেন, বা আমাদের বলতে পারেন যে আপনার এটা ঠিক করেন, আমি এটা আপনার সাথে আলোচনায় যাবো। আমি শুধু বলি, যেহেতু হাইকোর্টে এটাকে বাতিল করেছিলেন, হাইকোর্টে আবার এটাকে পুনর্বহাল করেছে, এই কারণে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই কারণে তিনি বলেছেন আপনি যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের বাইরে বসে এই জিনিসগুলো এখন চাচ্ছেন, যখন আপনি বাংলাদেশে এই গভর্নমেন্টের অধীনে আপনি আপনার কার্যক্রম নিষিদ্ধ, আপনার কোনো নিবন্ধন নাই, আপনার সংগঠন, আপনি যে সংগঠনের মাধ্যমে আপনার বিকাশ, এস এম কামাল হোসেন ছাত্রলীগের নেতা ছিলেন, আপনি সেই ছাত্রলীগটা একটা নিষিদ্ধ সংগঠন। আপনি চাচ্ছেন যে ব্যবস্থাগুলা আপনি কিভাবে, আপনি বাংলাদেশে বসে তো আপনি চাইতে পারছেন না এগুলা। শোনেন, এই দাবি বাংলাদেশের জনগণই বাস্তবায়ন করবে। আওয়ামী লীগের কয় % নেতা বাইরে আছে? 0.5%।
কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী দেশে আছে। বঙ্গবন্ধুর তনায় আওয়ামী লীগের সভাপতি যখন হন তখনও তিনি বাইরে ছিলেন, কিন্তু বিস্ফোরণ ঘটেছিল তাকে দেশে ফিরিয়ে আনার জন্য। সেদিনের সামরিক শাসকরা চেষ্টা করেছিল সে যাতে দেশে ঢুকতে না পারে, বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি মনে করি যে 5ই আগস্ট 2024 আপনারা জানেন মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করা। শেখ হাসিনাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, এবং 5ই আগস্ট ধরেন 2004 সালের এই আগস্ট মাস, 2004 সালের 21 আগস্ট সেদিনও তাকে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। নারী নেত্রী আইবি রহমান সহ 22 জন মারা গিয়েছিল। আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। সেদিন যদি একটি গ্রেনেড ট্রাকের উপর পড়তো, আজকে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির কোনো নেতা বেঁচে থাকার কথা ছিল না। আপনি জানেন আল্লাহ সবাইকে বাঁচিয়েছে। আমি মনে করি যে শেখ হাসিনাকে 5ই আগস্ট মনে করি না, আজকে প্রমাণিত তাদের কর্মকাণ্ডের ভিতর দিয়ে জাতীয় আন্তর্জাতিক যে ষড়যন্ত্র ছিল তারা প্রতিশোধ নিতে চাইছে। কিসের প্রতিশোধ নিতে চাইছে? তারা 71-এ যে পরাজিত হয়েছিল সেই প্রতিশোধ নিতে চাইছে। 71-এ যে সাম্রাজ্যবাদী শক্তি পাকিস্তান এবং তাদের এ দেশের এজেন্টরা, দালালরা, তাদের সন্তানেরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে পাকিস্তানকে মনে করে তার দেশ, সেই তারা মিলে প্রতিশোধ নিতে চাইছে। সেই প্রতিশোধ কি? যে বাংলাদেশকে মানে 71-কে মুছে ফেলতে হবে। এই কারণে তাদের পথের বাধা ছিল হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা হচ্ছেন শক্তি, শেখ হাসিনা হচ্ছেন প্রেরণা এই 71-এর পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের। এই কারণে তারা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করেছেন। আমি মনে করি বাংলাদেশের জনগণ আজকে ধীরে ধীরে সুসংগঠিত হচ্ছে, এবং 5ই আগস্টের আগে এটা আমি বাস্তবতাই এটাই যে আমরা দীর্ঘদিন 15 বছর ক্ষমতায় ছিলাম। কামাল ভাই, সর্বশেষ বিএনপির খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা উনার বক্তব্য অনুসারে রাওয়া ক্লাবে উনি যেটা বলেছেন তাতে প্রকাশ পায় 5ই আগস্ট আপনাদের বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থান করছে বাংলাদেশে। আমি আপনারা বলি যে 5ই আগস্ট শুধু সামরিক অভ্যুত্থান না, 5ই আগস্ট যে আন্তর্জাতিক শক্তি তারা মিথ্যা অপপ্রচার করে, মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে যেমন আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, জনগণকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, সাধারণ ছাত্রদের হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, এবং পাশাপাশি সেনাবাহিনীর মধ্যেও আমাদের বিরুদ্ধে সেনাবাহিনীর তরুণ অফিসার জওয়ানদের আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে অপপ্রচার করে খেপিয়ে তুলেছে, যার ফলে সবাই মিলে আমাদের বিরুদ্ধে খেপিয়ে উঠেছিল বলেই ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়েছেন শেখ হাসিনাকে উৎখাত করার। কিন্তু আপনি তরুণ অফিসারদের কথা বলছেন, কিন্তু বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা বলছেন সেনাবাহিনীর প্রধান, আপনার তাদেরকে সংগঠিত করেছেন সেনাবাহিনীর প্রধান। 4 আগস্ট রাত 12:20 উনাকে কথা বলেছেন। পরের দিন সকাল 10টায় উনার উপস্থিতিতে উনাদের প্রোগ্রামটা উনারা এগিয়ে নিয়ে গেছেন। আপনারা 4 আগস্ট সেনাবাহিনীর প্রধানের উপর নির্ভর করেছেন। আমি ওনার কথা শুনেছি। আমি আপনার একটা জিনিস বলি, দেখেন 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা করার আগে ষড়যন্ত্রকারীরা কিন্তু বঙ্গবন্ধুর ভবনেই ছিলেন। মুস্তাকরা, সেনাবাহিনীর কর্মকর্তারা বুঝতে বঙ্গবন্ধু বিশ্বাস পায়নি, কারণ ষড়যন্ত্রটা ছিল অনেক দূর থেকে। 75-এর 15 আগস্ট যারা ষড়যন্ত্র করেছে তারা 24-এর 5ই আগস্ট তারাই ষড়যন্ত্র করেছে। সেই পাকিস্তান, সেই সাম্রাজ্যবাদী অপশক্তি, এবং ব্যবহার করছেন কাদের?
তাদের এই দেশের এজেন্টের ৭৫-এ সেই প্রতিনিধিদেরই ব্যবহার করেছে। ৭৫-এ সামরিক বাহিনীর কতিপয় উচ্চবিলাসী অফিসারকে ব্যবহার করেছে। এবারও সেই শক্তি হয়তো সেনাবাহিনীকে ব্যবহার করেছে। সেনাবাহিনীর প্রধান বলেন না কেন? আমি আপনার বললাম তো সেনাবাহিনী তো প্রধানের নির্দেশের বাইরে তো সেনাবাহিনী চলে না, সেনাবাহিনীকে ব্যবহার করেছে। এখন সেনাবাহিনীর প্রধান ব্যবহার হয়েছেন কিনা এটা তো আর আমি জানি না। আমি মনে করি আপনাকে 4ই আগস্ট রাতে উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন যে 5ই আগস্ট গণভবন এবং ঢাকার নিরাপত্তার দায়িত্ব তিনি নিচ্ছেন। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারভিউ দিয়ে আমাদেরকে বলেছেন যে প্রধানমন্ত্রী তাকে বলেছেন সেনাবাহিনীর অধীনে কাজ করার জন্য। আমি যে কথাগুলো বলি, যে কথাগুলো যেটা আমি জানি সেইটা বলি। স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান কিংবা মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক করতে পারে, এই সমস্ত বৈঠকে তো আমরা ছিলাম। কি কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো উনি বলতে পারেন, কিন্তু আমি তো এই বৈঠকে ছিলাম না। আমি যেটা দেখেছি বা বুঝেছি যে ষড়যন্ত্রের পিছনে কারা আছে, কি দেখেন ছাত্ররা কি স্লোগান দিছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারা বঙ্গবন্ধুকে সামনে রেখেছে, কারণ এটা সাধারণ মানুষ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এই জায়গা। আজকে যেমন দেখেন আপনি ওই আন্দোলনের যারা ছিল তারা অনেকেই আজকে ঘুরে দাঁড়িয়েছেন। ওই আন্দোলন বলছেন, তারাই বলতেছেন যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। তাহলে আমি তো ওই বিকাল থেকে টার্গেট হয়েছেন বঙ্গবন্ধু। হ্যাঁ, সেটাই বললাম যে, এবং আপনি দেখেন সেটাই মূল লক্ষ্য। এবং আমি তো একই কথা বললাম যে ৭৫-এর 15ই আগস্ট যে শক্তি ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, সেই শক্তি 24-এর 5ই আগস্ট তারা চূড়ান্ত আঘাত করেছেন এবং তারা সফল হয়েছে। সেখানে তারা সেনাবাহিনী আর একটা টু দ্য পয়েন্ট যাই কামাল ভাই, এই যে আজকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো উচ্চকিতভাবে বলছেন তিনি পদত্যাগ করেন নাই, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এই কথাটা প্রথমে রাজনৈতিক নেতাদের কাছে, এরপরে রাষ্ট্রপতির কাছে, এরপরে জাতির উদ্দেশ্যে ভাষণে যিনি মিথ্যা বলেছেন, অসত্য বলেছেন, তিনি হচ্ছেন সেনাবাহিনী প্রধান। না, উনি বলেছেন হ্যাঁ যে প্রধানমন্ত্রী পদত্যাগ তার মাধ্যমে এই তথ্যটা সব জায়গায় গিয়েছে। না, তিনি বলছেন প্রধানমন্ত্রী পদত্যাগপত্র হাতে না নিয়ে ওনার এই কথা বলা ঠিক হয়নি। সবকিছু মিলেই তো আমি মনে করি এটা ষড়যন্ত্র। রাষ্ট্রপতি যে মানুষ, রাষ্ট্রপতি আমাদের যে বোর্ডটা, প্রধানমন্ত্রীর অফিস থেকে সেটা লিখে দেওয়া হয়। সেনাবাহিনী প্রধান সম্ভবত এমন কোন ভাষণ ওনাকে লিখে দিয়েছেন এবং ওনারা 3 জন পিছিয়ে দাঁড়িয়েছিলেন। উনি একটা ভাষণ দিয়েছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং একটা নতুন সরকার, অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পরিবর্তনটা হয়তো প্রতারণার ভিত্তিতে হয়েছে, শপথ অনুষ্ঠানটাই প্রতারণার ভিত্তিতে হয়েছে। প্রতারণা শুরু হচ্ছে সেনাবাহিনী প্রধানের মাধ্যমে। সংবিধানের হচ্ছে 106-এর ভিতর দিয়ে 106-কে মানে ইউনূস পায়ের তলা পিষ্ট করেছেন। আমি মনে করি রাষ্ট্রপতি এই ডেকে সেই সংবিধানকে ভাইলেট করেছে, সেনাবাহিনীও সংবিধানকে ভাইলেট করেছে আমি মনে করি। এবং প্রধান বিচারপতি যারা রেফারেন্স দিয়েছেন প্রত্যয়পত্র না দেখে। আমি তো এটা বললাম যে প্রধান যে সেই সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি তো ওই যে যেটা বলেন রেফারেন্স, তো তাদের রেফারেন্সে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে তো বসে নেই। আমি যদি বলি যে তাদের সিগনেচারও প্রতারণার সহিত করা হয়েছে, জাল করা হয়েছে। আমি তো ওইটাই বললাম যে তাদের সাথেও মানে গোটা ব্যবস্থাই তো প্রতারণা। ইউনূস এখন দেশ চালাচ্ছেও প্রতারণা, এখনো জনগণের সাথে প্রতারণা করতেছে। জুলাই ঘোষণা দিয়েছেন, বলছেন মুক্তিযুদ্ধের চেতনা, ৭১-এর চেতনা
সব বাস্তবায়নের লক্ষ্যে আমরা এটা করছি। ৭১-এর চেতনা এটাও জনগণকে, কারণ জনগণ যখন মানে আবার ইউনূসের বিরুদ্ধে খেপিয়ে যাতে না ওঠে যে ইউনূস জঙ্গিদের পৃষ্ঠপোষক, জামাতের পৃষ্ঠপোষক, পাকিস্তানের প্রতিনিধিত্ব করছে, সাম্রাজ্যবাদী অপশক্তির প্রতিনিধি, দেশ বিক্রি করার প্রতিনিধিত্ব করছে, মুক্তিযুদ্ধকে মুছে ফেলার চেষ্টা করছে। এই কারণে ৭১ করতেছে, কিন্তু ৭১-এর কিছু নাই। ১৭ এপ্রিল নাই, ৭ই মার্চ নাই, বঙ্গবন্ধু নাই, ৭২-এর সংবিধান, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ৭২-এর যে চেতনা, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তা, এই চেতনা নাই। আমি মনে করি যে একটা সরকার গোটা জাতির সাথে তার জন্ম মানে সে আসছে প্রতারণার ভিতর দিয়ে, সে চলছে প্রতারণার ভিতর দিয়ে, তার প্রতিটি কথা হচ্ছে মিথ্যা, ভিত্তিহীন, ভুয়া, এবং জনগণকে বিভ্রান্ত করছেন। এর মাঝে একটা দিয়ে বছর কিন্তু এইভাবে তারা পার করে ফেলছে, একটা হ্যাঁ, বছরে তিনি এর 11টা দেশ সফর করে ফেলেছেন এইভাবে আমি কিন্তু। আমি আপনারে বলি, দেখেন ২০০১ থেকে ২০০৬ একই অবস্থায় ছিল। ২০০১-এ বিএনপি জামাতে ক্ষমতা আসার প্রথম ২০ মাসে ১০,০০০ লোক খুন হয়েছে। আজকে আগস্ট মাস, ২০০৫ সালে ১৭ই আগস্ট ৫০০ বোমায় ৬৩টি জেলা ক্ষত বিক্ষত হয়েছে। ঝালকাঠিতে ২ জন বিচারককে কোর্টের বারান্দায় গ্রেনেড নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। এই গোটা আগস্ট মাসই ছিল রক্তাক্ত। ৫ই আগস্ট যেমন রক্তাক্ত ছিল, ২০০৪-এর ২১শে আগস্ট তেমন রক্তাক্ত ছিল। ২৩ বঙ্গবন্ধু এমনি রক্তাক্ত হয়েছিল। আইবি রহমান সহ ২২ জন লোক মারা গিয়েছিল, ৫০০-র অধিক লোক রক্তাক্ত। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমার গায়ে এখন এই স্পিনটা। সেদিন আল্লাহ মানে নিজ হাতে মাননীয় প্রধানমন্ত্রীকে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন। আপনি এই আগস্ট মাসেই তো আপনি ময়মনসিংহে সিনেমা হলে হামলা করে প্রায় ১৯ জন না ২২ জন লোক মারা গিয়েছিলেন। সারা বাংলাদেশ সেই অবস্থার থেকেও কিন্তু জনগণ লড়াই করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৮-এ কিন্তু ক্ষমতায় এসেছিল। অনেক চড়াই উত্তর থেকে ২১ আগস্ট হত্যা করার চেষ্টা করেছে, ১/১১-তে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছিল। কামাল ভাই, আমরা আবার একটু সমসাময়িক ইয়েতে আছি। বাংলাদেশের শাসন ক্ষমতায় এই মুহূর্তে আপনাদের সর্বশেষ স্মৃতি হচ্ছেন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতি একটা অকার্যকর অবস্থায় আছেন, অথবা হাউস অ্যারেস্ট অবস্থায় আছেন। চতুর্দিকে মৌখিক নির্দেশে তার ছবি নামানোর ঘোষণা দেওয়া হয়েছে। ছবিগুলা নামিয়ে ফেলা হয়েছে। আপনারা কিভাবে তার পক্ষ নিচ্ছেন? আমরা তো রাষ্ট্রপতির পক্ষ না, আমরা সংবিধানের পক্ষে। আমরা তো কোনো ব্যক্তির পক্ষে না। সংবিধানে রাষ্ট্রপতির মর্যাদা উল্লেখ আছে। যে সরকার সংবিধানকেই মানে না, তার কাছে কোনো দাবি তুলে তো না লাভ নাই। সংবিধান মানে না, কোনো আইন মানে না, কোনো নিয়ম মানে না, যখন যা মনে হয় তাই বলছেন। কোন সময় এনসিপি বলতেছে, কোন সময় তারেক জিয়া বলতেছে, কোন সময় জামাত বলতেছে, কিন্তু সেইভাবে চলছে। সর্বশেষ 15 আগস্ট আমরা সবাই দেখলাম। এর আগে আমরা এইসব সন্ত্রাস মবের জায়গায় জামাত এনসিপি কে দেখতাম। 15 আগস্ট আমরা বিএনপি কে দেখলাম। 15 আগস্ট যাতে বঙ্গবন্ধুর ভবনে 32 নম্বরে কেউ যেতে না পারে, সে ধ্বংসস্তূপের আশেপাশে কেউ যেতে না পারে, সেখানে বিএনপি ছিল, এবং বিএনপি মানুষকে এর জন্য শারীরিকভাবে আঘাত করেছে, স্লোগান দিয়েছে তারেক রহমানের নাম করে। তারেক ভাইয়া কথা দিলাম, 32-এর দখল নিলাম।
শোনেন, 32-এর দখল তো 75 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়া রহমান নিয়েছিল। আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়। সেদিন আওয়ামী লীগের সভাপতি হিসাবে যখন দেশে ফিরলেন, 32 নম্বরে গিয়েছিলেন বাবা মা ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানাতে। ঢুকতে পারেননি। সেদিন 32 তালা মেরে রাখা হয়েছিল। ওই 32-এর রাস্তায় জায়নামাজ বিছিয়ে ডুকরে টুকরে কেঁদেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছে। কিন্তু 21 বছর লড়াই সংগ্রাম করে যারা 32-কে বন্ধ তালা মেরেছিল, তারা ইতিহাসে আস্থা করে নিক্ষেপ হয়েছে, খলনায়ক হিসেবে পরিচিত হয়েছে। সেই 32 বঙ্গবন্ধুর তয়নায় কিন্তু নিজের সম্পত্তি হিসেবে নেয়নি। আপনি কি বলতে চাইছেন তারেক রহমান আবার খলনায়কে পরিণত হবে? তারেক না এত খলনায়কই সবসময়। তারেক জিয়া যদি তার যে কথাবার্তা, সেই কথাবার্তা অনুযায়ী যদি সে কাজ করতো, প্রতিহিংসার রাজনীতি না করত, তাহলে তো আজকে 32-এ এইভাবে তার কর্মীরা স্লোগান দিত না। এখন তো আরো জানা যাচ্ছে এই 32টা ভাঙার জন্য লন্ডন থেকে তহবিল পাঠিয়েছে তারেক রহমান। আমি আপনার বলি যে আজকে বাংলাদেশে কি অবস্থা। ওই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী কি বলছেন, একটা লেখায় দেখলাম সামাজিক যোগাযোগ, যে আমরা আছি ঘাট আর বাস স্ট্যান্ড নিয়ে, আর জামাত আছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ে। ওই তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ে। আর মির্জা ফখরুল কি বলছেন, যে ধরেন আগে 1 লাখ টাকা চাঁদা দেওয়া লাগতো, এখন 5 লাখ টাকা চাঁদা। এই চাঁদা কারা নিচ্ছে? এই চাঁদা কারা নিচ্ছে? আপনি ওই পুরান ঢাকায় যে ক্ষুদে ব্যবসায়ীকে পিটি হত্যা করার পর পাথর নিক্ষেপের উল্লাস করা হলো, কারা করছে? আপনার মনে আছে 2001 থেকে 2006 এই পুরান ঢাকায় একজন ব্যবসায়ী বাপ বিটাকে 100 টুকরার লাশ করা হয়েছিল। যুবদলের একজন করেছিল, তারা বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমি মনে করি যে বিএনপির নেতাদের ভিতর তাদের আজকে এই আছে। আমি দেখলাম যে বিএনপি নেতা নজরুল সাহেব একটা সামাজিক যোগাযোগ একটা দিচ্ছেন যে আজকে যেটা করা হচ্ছে এটি ঠিক না। একদিন জিয়া রহমানের মাজারও কিন্তু মাজার তো পকেটে নিয়ে ঘোরা যাবে না। মাজার তো পকেটে নিয়ে ঘোরা যাবে না। আমাদের বাড়ি ঘর কিন্তু পকেটে নিয়ে ঘোরা। আমরা যদি ওই প্রতিহিংসার রাজনীতি করি না, হ্যাঁ, আমাদের অনেক মন্ত্রী এমপিরা জিয়া রহমান এই মাজার সম্পর্কে মন্তব্য করেছেন, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু কখনো জিয়া রহমানের মাজারের দিকে ফিরেও তাকায়নি। আপনি দেখেছেন, আমরা 15 বছর ক্ষমতায় ছিলাম, বঙ্গবন্ধুর টানায় গণভবনে ছিলেন, তার পাশেই জিয়ার মাজার ছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু ফিরেও তাকায়। বলতে পারেন আপনাদের অনেকের বক্তব্য, অনেকে হ্যাঁ সেটা বক্তব্য আওয়ামী লীগ কিন্তু একবার কিন্তু ওই ব্রিজটা শায়েস্তাগঞ্জে নিয়ে গিয়েছিল। আমি তো বললাম সেটা হয়তো সড়ক যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে গিয়েছিল, সেটা আবার ফিরিয়ে আনিয়েছিল। হ্যাঁ, আমি তো এটা বললাম, আমাদের কোনো মন্ত্রী, আমাদের কোনো নেতার কথা হয়তো হতে পারে। এখন আরেকটা কথা আসছে সামনে, যে তারা যে 32টা ভেঙেছে, এটা ছিল প্রতিশোধ, ছিল বেগম জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিশোধ। না, বেগম জিয়ার সেনানিবাসের বাড়ি, বেগম জিয়ার নামে তো 2টে বাড়ি বরাদ্দ ছিল। একজনের নামে তো 2টে বাড়ি বরাদ্দ। গুলশানে একটা জানেন আপনি, 1 বিঘের উপরে জায়গা ওনার নামে বরাদ্দ ছিল। আর এটা তো সেনাবাহিনীর প্রধানের জায়গা ছিল, ঠিক আছে না? বেগম জিয়ার বাড়ির থেকে তো এটা সেনাবাহিনীর প্রধানের জায়গা ছিল। এই কারণে সেনাবাহিনী এটা ক্যান্টনমেন্ট ভোট এই জায়গা নিয়েছে। এখন তারা সবসময় প্রতিহিংসার রাজনীতি, যদি বলে যে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, তারা সবসময় প্রতিহিংসার রাজনীতি করে। 2001 সালে ক্ষমতা আসার পর তারা যা যা করেছে, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর কোথাও বিএনপি নেতাদের উপর হামলা হয়েছে? আপনি দেখেন আজকে আদালতগুলোতে আওয়ামী লীগের আইনজীবী, মুক্তিযুদ্ধের পক্ষের আইনজীবীদের উপর যেভাবে হামলা হয়েছে, আওয়ামী লীগ যখন 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সেখানে জামাতের কোন অ্যাডভোকেটের উপর হামলা হয়েছে? কামাল ভাই, আজকে কি বিএনপি কে এটা ধন্যবাদ দিবেন আপনি? কি জন্য? এই যে 32-এ
বাধা দেয়া, 32-এ মানুষকে আঘাত করা, এতে করে 32টা 15 আগস্টটা এইবার আওয়ামী লীগ পালন করে নাই, মানুষ পালন করেছে কিন্তু এবার। শোনেন, ওই যে অধ্যাপক সিরাজুল ইসলাম স্যার আছেন না এমিরেটস, উনি কি বলছেন যে মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নাই। অনেকেই চেষ্টা করেছেন। আপনার একটা উদাহরণ দেই, 2004 সালে তখন বিএনপি ক্ষমতা, 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, আমি তখন রমনার বটমূলে। ভোরবেলা আপনার মনে আছে বিবিসির ধারাভাষ্যকার যখন বললেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাঙালি, পৃথিবীর বাংলা ভাষাভাষী সমস্ত লোকের জরিপ অনুযায়ী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাঙালি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি দেখলাম ওই সকালবেলা শুধু রমনার বটমূলায়, টিএসসি, শাহবাগ, মানুষের তালি, এবং অনেককে দেখলাম চোখের পানি মুছতে। বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে, বঙ্গবন্ধু বাঙালির আত্মার আত্মীয়। আর যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চায়, যারা বঙ্গবন্ধুকে খাটো করতে চায়, তারা হচ্ছে পাকিস্তানিদের সন্তান। কারণ পাকিস্তানিদের এরশাদ আমলে সর্বশেষ যে ডাকসু নির্বাচনে আপনারা বিপিজিএস জয়ী হয়েছিলেন, সুলতান মুস্তাক, সেই প্যানেলের নেতা অন্যতম জিএস মোস্তাক হোসেন, যিনি এখন বাংলাদেশ জাসদের ব্যানারে আপনাদের সরকার উৎখাতের আন্দোলনের অংশীদার একজন, তারা এবার 15 আগস্ট উপলক্ষে একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, আবার শেখ হাসিনাকে স্বৈরাচারী ফ্যাসিবাদী হিসাবে উল্লেখ করে বলেছেন শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক না। কি বলবেন? না, এটা কারো দৃষ্টিতে হইতে পারে, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা তো এক না। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমি মনে করি ওনাদের দৃষ্টিতে হয়তো ওইটা বলেছেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ মনে করে যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা লেখাপড়ার নিশ্চয়তার বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই, আর কেউ না। আর যারা শেখ হাসিনাকে, আমি বলি যারা শেখ হাসিনাকে স্বৈরাচার বলে, তাদের কাছে আমার প্রশ্ন, শেখ হাসিনা কি খুন করেছেন? একটু নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন তো। আমাদের সময় যারা ছাত্রনেতা, আপনিও তখন সাংবাদিক, বলেন তো এরশাদ আমলে আমরা আন্দোলন করছি, মারা গেছে কে? প্রথম সারির ছাত্রনেতা রাউফুন বসুনিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়, সেলিম দেলোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজাহান সিরাজ জাসদের ছাত্রনেতা, শ্রমিক নেতা তাজুল কমিউনিস্ট পার্টির নেতা, বড় প্রথম সারির নেতৃত্ব দিয়েছে। এবার সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল, সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গুলি হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো গুলি হয়েছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা গেছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা গেছে? কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা গেছে? আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা গেছে? কোথাও কিন্তু মারা যায়। কোন সমন্বয়কারী গুলিবিদ্ধ হয়েছে? মারা গেছে কারা? হ্যাঁ, রংপুরে আবু সাইদ মারা গেছে। কিভাবে মারা গেল তদন্ত করেন। তার রক্তাক্ত দেহকে দেখেছেন? ভাইরাল হয়েছে। মুগ্ধা আগের দিন স্ট্যাটাস দিল, পরের দিন মুগ্ধা পানি খাওয়াতে গিয়ে মুগ্ধা মারা গেল, মুগ্ধার কোনো রক্তাক্ত ছবি ভাইরাল হয়েছে? কারা মুগ্ধাকে হত্যা করলো? কারা পুলিশ হত্যা করলো? আমি যদি বলি যে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 8ই আগস্ট পর্যন্ত রিপোর্ট অনুযায়ী মারা গেছিল 650 জন, যেটা প্রথম আলো আর ডেলি স্টারে নিউজ হয়েছিল, সেই নিউজ অনুযায়ী
আপনি 16ই আগস্ট থেকে 5ই আগস্ট মারা গিয়েছিল 329 জন, আর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত মারা গিয়েছিল 321 জন। জাতিসংঘে প্রথম যখন আপনার প্রতিবেদন দিলেন তখন বললেন 650 জন। এই দুইটা নিউজের কিন্তু সমান কাছাকাছি। আর ডক্টর ইউনূস যখন বললেন 1500 মারা গিয়েছেন, তখন জাতিসংঘের দ্বিতীয় প্রতিবেদন হলো আপনার 1400 জন মারা গিয়েছে। আজ পর্যন্ত 800, স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুযায়ী 850 না এরকম আর কি, এর বেশি কোনো মৃত্যুর লাশ, বাকির লিস্ট গেল কোথায়? 5ই আগস্ট থেকে আপনার এই 15 আগস্ট পর্যন্ত যে রিপোর্ট দিয়েছিল 1400 জন মারা গেছে। 5ই আগস্ট থেকে যে মারা গিয়েছেন সেই বিচার হবে না কেন? আমি তো সব হত্যার বিচার চাই। তাহলে এই কামাল ভাই, হত্যা আমি বাংলাদেশ জাসদের প্রসঙ্গটা আনার কারণটা হচ্ছে, শেখ হাসিনা তো সর্বশেষ এই বক্তৃতায় মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক শক্তির ঐক্যের আহ্বান জানিয়েছেন। ঐক্যের আহ্বান আপনার মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো যারা আপনাদের সাথে ছিল, সিপিবি একসময় আপনাদের সাথে ছিল, সিপিবি আপনাদের বিরুদ্ধে আন্দোলনে ছিল। এই বাংলাদেশ জাসদের নেতা নাজমুল হক প্রধান আপনাদের মনোনয়নে পঞ্চগড় এমপি হয়েছেন, কিন্তু বাংলাদেশ জাসদ আন্দোলনে, আপনাদের উৎখাতের আন্দোলনে অংশীজন ছিল। তা আপনাদের যে আহ্বান, যেটা সব পক্ষের রাজনৈতিক দলগুলা, আপনাদের সঙ্গী কি হারিয়েছেন অনেকের মাঝে? না, দেখেন আমাদের সাথে 14 দল ছিল, যখন ছিল তখন কিন্তু কমিউনিস্ট পার্টি ছিল না, কমিউনিস্ট পার্টি বাসদ ছিল না। হ্যাঁ, আর আম্বিয়া ভাই, নাজমুল হক প্রধান, মুস্তাক ভাইরা তখন ইনুবার সাথে আলাদে, তারাও 14 দলে পরে আসতো, প্রথম পরে আসেন। আমরা মনে করি এইখানে ধরেন এই 14 দলের ঐক্য বা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির ঐক্য, এই আলোচনা নিয়ে আমি কোনো বিতর্কে জড়াইতে চাই না বা বিতর্ক করতে চাই না। কার ভুল, কে করেছে, এটা আমি বিতর্কে জড়াইতে চাই না। বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা যেহেতু আহ্বান করেছেন, আমি মনে করি যে 14 দলের নেতাদের বা মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষের মান, অভিমান, ক্ষোভ, বিক্ষোভ থাকতে পারে, কিন্তু আজকে কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং আশা করি। আরেকটা খেয়াল করবেন, 14 দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া আর কোন দলের নেতা যারা গ্রেপ্তার হন নাই, বাইরে আছেন, কোন একজন নেতা 14 দলের আওয়ামী লীগ ছাড়া কাউকে সক্রিয় দেখেন কোন একটা ফোরামে? ধরেন আওয়ামী লীগের নেতারাই তো পালিয়ে আছে, 14 দলের নেতারাও তো, তাদেরকে ইনু ভাই, মেনন ভাইকে গ্রেপ্তার করার পর তাদের নেতা কর্মী তো পালিয়ে আছে। আমি জানি ফজল হোসেন বাদশা ভাই, তিনি খুব অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন বাইরে। 14 দলের নেতা কর্মীরাও তো পালিয়ে আছেন, তাদের উপরে তো মব সন্ত্রাস হচ্ছে। আমরা তাদের সাথে যোগাযোগ করতেছি। আমি শুধু 14 দল বা মুক্তিযুদ্ধের পক্ষে যে রাজনৈতিক, তা নয়, যারা এই মানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনাকে, আমি আওয়ামী লীগ করতে বলি না, আওয়ামী লীগের হ্যাঁ একটু সমালোচনা হতে পারে, যারা এই চেতনাকে ধারণ করে, এখন এই মুহূর্তে সবার এক জায়গায় দাঁড়িয়ে মিনিমাম ভিত্তি 71, মিনিমাম ভিত্তি 72-এর সংবিধান, মিনিমাম ভিত্তি বঙ্গবন্ধু, জয় বাংলা, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই বঙ্গবন্ধুর তনয় আহ্বান জানিয়েছেন। এই আহ্বানের জন্য আরেকটা মনে খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনাদের সাংগঠনিক আত্মসমালোচনা। আমি এই 15 আগস্টে পরশ তাপসের যে মা বাবা হারানো যে দুটো শিশু, কিভাবে বেঁচে যাওয়া, বেড়ে ওঠা, এগুলো নিয়ে আমি একটা ফেসবুকে লিখেছিলাম। আওয়ামী লীগের শত শত লোক এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ওই কারণে
তারা মনে করেন আত্মীয় স্বজন আত্মীয় যে সুযোগ সুবিধাগুলো পেয়েছিল, সেই আত্মীয় স্বজন সুযোগগুলোকে অপব্যবহার করেছে এবং তারা কেউ কোথাও সক্রিয় না। এই আত্মসমালোচনা কি জবাব দিবেন নেতাকর্মীদের কাছে? আমি শুধু ধরেন পরশ তাপস এই ব্যাপারে বলতেছি না। আমি মনে করি এই সংকটময় মুহূর্তে আমরা যারা কেন্দ্রীয় নেতা ছিলাম, আমরা যারা দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলাম, আমরা যারা এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমাদের যারা তৃণমূলের নেতা কর্মীদের বা তার এলাকার নেতা কর্মীদের সাথে যোগাযোগ করছেন না, খোঁজ খবর রাখছেন না, এটা দুঃখজনক। এবং আমি মনে করি এই নেতা কর্মীদের এই ক্ষোভ থাকা স্বাভাবিক। আমি যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেত্রী আমাকে বানিয়েছেন, আমি এমপি হয়েছি, আমি যদি এই দুঃসময়ে সাধারণ নেতা কর্মীদের খোঁজ খবর না রাখি, আমাকে যে এলাকায় মনে হয় সে ক্ষোভ না, তারা তো ক্ষোভ প্রকাশ করবে এবং ক্ষোভ প্রকাশ করা স্বাভাবিক। কারণ আমি একটা বিভাগের দায়িত্বপ্রাপ্ত, সেই বিভাগে আমি যখন খোঁজ খবর নেব না, তখন ওই বিভাগের নেতা কর্মীরা আমার প্রতি ক্ষোভ প্রকাশ করবে, এটা স্বাভাবিক। এটা আমি আত্মীয় হিসেবে বলতেছি না, আমার যে দায়িত্ব, যে পদ। আত্মীয় তো অনেকেই আছে যারা কোনো রাজনীতি করে না, কিন্তু আমরা যারা রাজনীতি করি, সে আত্মীয় হোক কিংবা সে দলের আত্মীয়ের বাইরে হোক, সারা বাংলাদেশই তো বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়, শেখ হাসিনার আত্মীয়। শেখ হাসিনা তো সারা বাংলাদেশের নেতা কর্মীদের উপর ভর করে এসেছেন। তিনি বলেছেন, আপনাদের ভিতরে আমি আমার বাবার সিনেমা খুঁজে পেতে চাই, মায়ের সিনেমা খুঁজে পেতে চাই, আমার ভাইকে খুঁজে পেতে চাই। উনি গোটা জাতিকে, বাঙালি জাতিকেই উনি মনে করেন ওনার পরিবার। আওয়ামী লীগ ওনার ঘর, এই ঘরের মালিক হচ্ছে উনি, সেভাবে দেখেন। হ্যাঁ, তারপরে বাস্তবতা হচ্ছে আত্মীয় তো আছেই, যারা রাজনীতি আত্মীয় স্বজন তাদের অনেকেই খোঁজ নিচ্ছেন, অনেকেই খোঁজ। আবার আমরা যারা রাজনীতি করি আত্মীয়র বাইরে, আমরা তো খোঁজ নিচ্ছি না নেতা কর্মীদের। এই ক্ষোভ দুঃখ, এটা কর্মীদের থাকা স্বাভাবিক। আমি এইটাকে কর্মীদের ক্ষোভ দুঃখকে কোনো অস্বাভাবিক কিছু মনে করি না, কারণ আমাদের আরেকটা তৃণমূল। পরিস্থিতি আমরা ফিল করি, আমরা যে সাংবাদিক আপনাদের কথাগুলো তুলে আনার চেষ্টা করি, আমরা আরেকটা ফিল করি। যেমন একটা ব্যাপার হচ্ছে, আমরা যতটা জানি শেখ হাসিনা দলের নেতাদের সাথে আলোচনা শুরু করেছেন। কোনো একটা আলোচনায় তিনি বলেছেন অনেক নেতা যারা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় নেতাদের উদ্দেশ্যে বলেছেন সক্রিয় হন, আর কতদিন বসে থাকবেন, তার একটা আহ্বান ছিল। আমরা যেটা সমস্যা ফিল করি, যেটা এই যে আপনি আমাদের সাথে কথা বলেন, খুব লিমিটেড লোকজন কিন্তু কথা বলেন, সবাই কথা বলেন না, বলতে চান না, কথাটা বলানো যায় না। আমি আপনার এই দিনে একটা ঘটনা আমি শেয়ার করি আপনাকে। 15 যেদিন 32 নম্বরটা ভাঙা হয়, 32 নম্বরটা ভাঙা হয়, যে রাত্রে গুড়িয়ে দেওয়া হয় বুলডোজার, লাইভ দেখাচ্ছে, আমি কত আওয়ামী লীগ নেতার সাথে যোগাযোগ করেছি, প্লিজ আজকে একদিন কথা বলেন। ওই রাত্রে আমি কথা বলার মতো কাউকে পাইনি। কথা যদি না বলেন, নেতা কর্মীরা, আপনার সাথে আমার যোগাযোগ হয় নাই, কথা না বললে, কথা না বললে, হ্যাঁ, কথা না বললে যে এটা তো মেসেজ পায় না, নেতা কর্মীরা মেসেজ পায় না। শোনেন, আমি আপনার বলি, বঙ্গবন্ধু টানায় 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। আমরা নেতা কর্মীরা নিরাপদে ছিলাম, ভালো ছিলাম। বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছেন, এবং আমি মনে করি দেশের মানুষ ভালো ছিল শেখ হাসিনা। এবং এই দলটাকে উনি ক্ষমতায় এনেছেন। শেখ হাসিনার প্রতি আস্থা, এটা আমি ওইটাই বলতেছি, শেখ হাসিনার প্রতি আস্থা ছিল। এই দলটাকে উনি ক্ষমতায় এনেছেন, এই দলটাকে ক্ষমতায় ধরে রেখেছেন। যতটুকু বিতর্কিত হয়েছে এই আমাদের কারণে। শেখ হাসিনা 19 ঘন্টা পরিশ্রম করছেন, দলটাকেও দেখেছেন, কিন্তু যতটুকু বিতর্কিত হয়েছে আমাদের কারণে। আমরা যারা এমপি মন্ত্রী ছিলাম, হ্যাঁ, আমরা যারা সংগঠনের দায়িত্বে ছিলাম, যেটুক বিতর্কিত হয়েছে আমাদের কারণে বিতর্কিত হয়েছে। এবং এই আপনাদের সাথে যখন কথা বলি, আপনাদের বক্তব্যের নিচে কি আপনাদের নেতাকর্মীরা কি সব ভাষা লিখে আপনারা সেটা পড়ার চেষ্টা করেন। আমি তো বললাম যে নেতাকর্মীদের ক্ষোভ দুঃখ সব আমাদের প্রতি। আবার কিছু আছেন ধরেন উদ্দেশ্য প্রণীত কর্মকর্তা, এরা বিভিন্ন ইসের ব্যানারে আওয়ামী লীগের নাম দিয়ে করে, কিন্তু এটা স্বাভাবিক যে সাধারণ নেতা কর্মীরা যে অবস্থায় আছে
যখন ওই এলাকার এমপি ওই এলাকার নেতা খোঁজ নেয় না, তখন কিন্তু নেতা কর্মীদের ক্ষোভ, দুঃখ, কষ্ট আরো বৃদ্ধি পায়। এটা আপনি যেটা বলছেন এটা মানে ঠিক কথা বলেছেন। আজ পর্যন্ত একটা বছর চলে গেল, আপনার আওয়ামী লীগ বলতে পারলো না উনি আমাদের স্পোক্সম্যান, দেশ অথবা বাইরে। স্পোক্সম্যান এখানে তো ধরেন আওয়ামী লীগের স্পোক্সম্যান তো কেউ নাই। সব আমরা এখানে ধরেন যারা আছে কথা বলতেছে, এখন যে কথা বলতেছে নেতৃত্ব বলছে এই ক্রাইসিসে যে এগিয়ে আসবে সেই দলের দায়িত্ব নেতৃত্ব দেবে, যে যেখানে আছে সেই সেখানকার নেতা। সেই সেখানে নেতৃত্ব দেবে। কারণ আপনি যাকে পাবেন যে কথা বলবে দলের পক্ষে, দলের নেতা কর্মীদের পক্ষে, দলকে সেই সেই জায়গায় সে নেতৃত্ব দেবে। এটা তো নেত্রীর নির্দেশনাই আছে। কিন্তু এই কথা বলতে গিয়ে সত্যি এড়িয়ে চলেন কেন আপনারা? যেমন যে লোকটা সবার আগে মিথ্যা বলেছে সবার সাথে, শেখ হাসিনা পদত্যাগ করেন নাই, সেই লোকটার নাম ধরে বলেন না কেন আপনারা? শোনেন, আপনি যেভাবে বলতে পারেন আমি ওইভাবে বলতে পারি না। আপনি যেভাবে বলতে পারেন আমি ওইভাবে বলতে পারি না। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাকে তো কোনো ব্যক্তি সম্পর্কে বললে তো হিসেব করে কথা বলতে হবে, সার্বিক বিষয় বিবেচনা করে কথা বলতে হবে। হ্যাঁ, আমি বলতে পারতাম যদি আমার দলের কোনো সিদ্ধান্ত থাকতো কোনো ব্যক্তি সম্পর্কে, আপনি দায়ী, যেমন ইনুস দায়ী, সাম্রাজ্যবাদী অপশক্তি দায়ী, জামাত বিএনপি দায়ী, জঙ্গিরা দায়ী। কিন্তু হ্যাঁ, এর নেপথ্যে কারা আছে, প্রকাশ্যে কারা আছে, অনেক কিছু জানার পর অনেক কিছু বলা যায় না। এই আহ্বানের পরে, শেখ হাসিনা সর্বশেষ আহ্বানের পরে যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা ইলেকশন হোক, আমি প্রত্যাগ করি নেই। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির ঐক্যের আহ্বান। এরপরে আমরা নেক্সট স্টেপ কি আশা করতে পারি আপনাদের মাধ্যমে? না, আমরা এই দাবির ভিত্তিতেই তো আমরা নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করবো এবং আমরা আগামী দিনে কর্মসূচি প্রণয়ন করব। কর্মসূচি প্রণয়ন করবেন, বাস্তবায়নের জন্য যাদেরকে বলবেন তারা জঙ্গলে বসে বাঘের সাথে লড়াই করছে। আমাদের নেতা কর্মীরা ধরেন, হ্যাঁ আপনি যেটা বলছেন যে একটা জঙ্গলি শাসনের বিরুদ্ধে, শাসনের আমলে তারা বাস করছে। পাকিস্তানের হানাদার বাহিনী আর এই শাসনের ভিতরে কোনো পার্থক্য নেই। তারা মানবতার জীবনযাপন করছে, কিন্তু তারা তৈরি হচ্ছে নেত্রী যে নির্দেশ দেবে সেই নির্দেশ বাস্তবায়নের জন্য। একটা কথা চতুর্দিকে শোনা যায় মাঝে মাঝে, এবং সেটা যে শেখ হাসিনাকে আমরা চিনি, তো আমরা বিশ্বাসও করি উনি দেশে চলে আসতে পারেন মামলা ফেস করার জন্য। এমন কোন সম্ভাবনা দেখেন আপনি? আপাত সকল ঝড় ঝঞ্ঝা দুর্যোগ সবকিছু নিজে সাহসিকতার সাথে মোকাবেলা করেছে। উনি যখন দেখবে, কারণ আপনি যেটা বাস্তবতা তো স্বীকার করতে হবে, আজকে সবার মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করা, যেখানে আদালতও আমার জীবনের কোনো নিরাপত্তা দিতে পারছে না, আদালতও মব সন্ত্রাসের শিকার হচ্ছে। সেখানে উনি এই মুহূর্তে যাইতে চাইলে তো নেতা কর্মীরা বলবে যে নো, কারণ আদালত তো আমাকে মিনিমাম নিরাপত্তা দেবে, সেই আদালতই জিম্মি হয়ে গেছে মব সন্ত্রাসের কাছে। এই জায়গাটা যখন আমরা ওভারকাম করতে পারবো, আদালত যখন নিরাপত্তা দিতে পারবে, তখন অবশ্যই, কারণ আমাদের প্রিয় নেত্রীর নামে যে মামলা হয়েছে মিথ্যা মামলা, প্রতিহিংসা পরায়ণ হয়ে এই মামলা করেছে।
প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। আগস্টের মধ্যে তারা বলছে সাক্ষী শেষ করে ফেলবে, না অক্টোবরের মধ্যে, অক্টোবরের মধ্যে সাক্ষী শেষ করে ফেলবে। সাক্ষীর তো কোনো দরকার নাই, তারা রায় লিখে লিখেছেন। এটা হচ্ছে নাটক করা হচ্ছে, রায় লিখে রেখেছেন, এটা নাটক করছেন। এই সাক্ষী খেলা করে একটা পর্যায়ে তারা এটা ঘোষণা দিয়ে দেবেন সাজা। এটা তো আপনার গোটা জাতি জানে, বিশ্ব জানে যে কি হচ্ছে, এবং এটার ব্যাপারে গোটা জাতি বিশ্বাস করেন, খুনিরা বিশ্বাস করে। আজকে বলি যে খুনি সে হচ্ছে নায়ক, আর যে খুনিকে ঘৃণা করে, খুনকে ঘৃণা করে, তিনাকে খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে। 32 নম্বরে 15 আগস্ট যারা শ্রদ্ধা জানানোর চেষ্টা করলো তাদেরকে মারপিট করলো, যারা মারপিট করলো তাদেরকে পুলিশ সাপোর্ট দিল, সুরক্ষা দিল। আমি তো বললাম যে ভাই এখানে তো কোনো আইন কানুন কিছু না, এটা জঙ্গলি শাসন চলছে। এই জনগণই একদিন এর বিরুদ্ধে, আপনি যে জনগণকে খেপিয়ে তুলে সাংবিধানিক সরকার শেখ হাসিনাকে ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য করেছেন, সেই জনগণই একদিন এই অসাংবিধানিক অবৈধ জঙ্গলি সরকারকে বিতাড়িত করবে। ইলেকশনে বিএনপি কে আনার চেষ্টা করছে সরকার, এটা কি আপনারা মনে করেন? বিএনপি কে আনার চেষ্টা করছে মানে এই যে এনসিপিও বলছে লন্ডনে গিয়ে সেজদা করে এসেছেন, মানে তারাও, তাদের কাছেও মেসেজ, যখন বিএনপির সাথে মিলে ইলেকশন ঘোষণা করেন তখন একটা মেসেজ দেওয়া হয় তারা বিএনপি কে ক্ষমতায় চাচ্ছেন। না, এতে তো মানে লন্ডন ষড়যন্ত্রের তো এটা মূল কারণই তো এটা, এবং আওয়ামী লীগকে নির্বাচনে যাতে না আসতে দেওয়া হয় সেইভাবে আওয়ামী লীগের উপর আবার নতুন করে অত্যাচার চলা হচ্ছে। বিএনপির কর্মীরা প্রকাশ্যে 32-এর দখলে নিচ্ছে। সবার তো আতঙ্ক আওয়ামী লীগ, শেখ হাসিনার জনপ্রিয়তা, শেখ হাসিনার জনপ্রিয়তাকে আওয়ামী লীগকে সবাই ভয় পায়। সবাই মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করুক না, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক। সেই ইলেকশনে আওয়ামী লীগ আসবে এই গ্যারান্টিটা কি ঘোষণা করা যায়? এটা তো নেত্রী ছাড়া কেউ ঘোষণা দিতে পারে। এই ঘোষণার জন্য আমরা কতদিন অপেক্ষা করব? এটা নির্বাচনের ডেট হোক, তারপরে নেত্রী সবার সাথে আলোচনা করে যে সিদ্ধান্ত দেব ওইটাই আপনাদের জানানো হবে। আপনি ভালো থাকবেন এস এম কামাল হোসেন। আপনিও ধন্যবাদ আপনাকে ফজলুল ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আপনার নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।